আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা, বিশেষ করে অনার্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে সবাই ঘরেই আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, সেই আশাই করছি। তোমরা যারা অনার্সে পড়ছো, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের সাথে ইতিমধ্যে আমার আরেকটা ক্লাস হয়েছে। আজকে এরই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস করব। যেহেতু প্রথম ক্লাসটা আমাদের শ্রমবাজারের উপরে হয়েছিল, আজকেও শ্রমবাজার তথা সমাজকর্ম বিভাগের যে শ্রম উৎপাদনশীলতা অর্থাৎ পঞ্চম অধ্যায়ের যে টপিকসটা, সেটার দ্বিতীয় অংশটা আলোচনা করব। যাই হোক, পড়া শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি। তোমরা যারা অনার্সে পড়ছো, সমাজকর্ম বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগ, তোমরা জানো যে এই তিনটা বিভাগেরই অর্থনীতি সাবজেক্টটা রয়েছে। যেহেতু তোমাদের তিনটা বিভাগেরই এই সাবজেক্টটা রয়েছে, তবে তোমরা কিন্তু ক্লাসেই খেয়াল করেছো তিনটা বিভাগের সমগ্র টপিকস কিন্তু মেলে না। একটু একটু আছে যা সমাজকর্ম বিভাগের মধ্যেও কিছুটা মিলে, আর তার সাথে আবার কিছু কিছু আছে যা একটু ভিন্ন টাইপের। হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের যেহেতু বেশিক অর্থনীতি সাবজেক্ট, আর সমাজকর্ম বিভাগের হলো অর্থনীতি উন্নয়ন। যেহেতু সাবজেক্টের নামটাই ভিন্ন, তাহলে পড়াশোনাও কিছুটা ভিন্ন হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এই কারণেই কিন্তু প্রথম দিকে আমরা যখন শ্রমবাজারটা পড়েছিলাম, তখন এমনভাবে পড়া হয়েছিল যেন তোমাদের সবারই সেটা মিলে যায়। কিন্তু আজকে আমি দ্বিতীয় অংশটা তোমাদের সাথে যখন আলোচনা করব, দ্বিতীয় অংশটাতে আমি শুধুমাত্র সমাজকর্ম বিভাগের স্টুডেন্টদের অর্থাৎ অর্থনীতি ও উন্নয়ন বইয়ের মধ্যে প্রথম ক্লাসে আমি যেভাবে আলোচনা করেছিলাম ওইটার পরে রিলেটেড যে অংশটুকু সেটা আলোচনা করব। তবে তোমরা যারা ব্যবস্থাপনা বিভাগে এবং হিসাব বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমাদের চিন্তা করার কোনো কিছুই নেই। তোমাদের দ্বিতীয় অংশটুকু আমি আরেকটা ক্লাসে শেয়ার করব। কারণ একটা ক্লাসে যদি আমি দুইটা শেয়ার করতে যাই, তাহলে তোমাদের কিছুটা ক্ষতি হয়ে যাবে, কারণ আমি পুরোটা গুছিয়েও তোমাদেরকে পড়াতে পারবো না, আর এটা অনেক বেশি সময় নিয়ে নেবে। তাই আজকে আমি শুধু সমাজকর্ম বিভাগের জন্যই দ্বিতীয় অংশটুকু পড়াবো, আর বাকি দ্বিতীয় অংশটুকু যারা হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় আছো তাদেরটা আমি পরবর্তী একটা ক্লাসে শেয়ার করে ফেলবো। তাই প্রথমেই আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে নিলাম যেন তোমাদের ক্লাসটা বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তবে এর মানে এই না যে যারা হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগে পড়ছো তাদের এই ক্লাসটা দেখলে কোনো ক্ষতি হবে। ক্লাসটা কিন্তু তোমরা নেক্সট ইয়ার অর্থাৎ যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তখন কিন্তু সেম টপিকসটা আবার সামষ্টিক অর্থনীতিতে পেয়ে যাবে। তাই আগে থেকে একটু পড়া নিলে কোনো সমস্যা তো আর নেই, তোমরাও দেখতে পারো। তাহলে চলো আজকে শুরু করে দেওয়া যাক শ্রম উৎপাদনশীলতার দ্বিতীয় অংশটুকু। গত ক্লাসে আমরা শ্রমবাজারের শ্রমের চাহিদা, শ্রমের যোগান এই বিষয়গুলো সম্পূর্ণভাবে পড়েছিলাম। যেহেতু আজকে দ্বিতীয় অংশটুকু পড়বো, তাহলে আমি প্রথমেই টপিকসগুলো একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা সেটা খেয়াল করো। তা ওই টপিকস অনুযায়ী ধরে ধরে আমরা পুরোটা অধ্যায় শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব বেকারত্ব। বেকারত্ব কি, এই টপিকসটা প্রথমে। দ্বিতীয়ত ভারসাম্য বেকারত্ব। তৃতীয়ত হলো ভারসাম্য বেকারত্বের পরে আমরা পড়ব বেকারত্বের ধরন বা প্রকারভেদ যাই বলো। তারপরে হলো স্বাভাবিক বেকারত্বের হার। এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট, স্বাভাবিক বেকারত্বের হার। স্বাভাবিক বেকারত্বের হার। 5 নম্বর হবে আমরা পূর্ণ নিয়োগটা পড়ব। পূর্ণ নিয়োগ অর্থাৎ অর্থনীতিতে কিভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। তারপরে 6 নম্বরে হলো মুদ্রাস্ফীতি। তারপর মুদ্রাস্ফীতির সাথে রিলেটেড আরো বিভিন্ন টপিকস আমরা মুদ্রাস্ফীতি লিখে দিলাম, এটার সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছু এটার অনুযায়ী আমরা পড়ে নিব। তাহলে প্রথমে থেকে শুরু করি, বেকারত্ব কি, এটার পরে আমরা সিরিয়ালি এই টপিকস গুলো তোমাদেরকে আলোচনা করিয়ে দেব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। বেকারত্ব কি? বেকারত্ব সম্পর্কে সকল কিছু বোঝার আগে বেকারত্ব মূলত কি বা আনএমপ্লয়মেন্ট যেটাকে ইংলিশে বলা হয়, এই জিনিসটা কি সেটা বোঝা কিন্তু সব থেকে বেশি জরুরি। বেকারত্ব ইংরেজিটা হলো
এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। বেকারত্ব কাকে বলে? আমরা যখনই কোনো কিছু সংজ্ঞা দিয়ে থাকি সেখানে স্বাভাবিকভাবে যখন পৃথিবীতে যে কোনো একটা কিছু সংজ্ঞা একই রকম, আবার অর্থনীতিতেই যখন এই সংজ্ঞাটা যায় তখন কিন্তু আবার অন্য একটা রূপ ধারণ করে। ওইটাকেও ওর স্বাভাবিক সংজ্ঞাটাকেও রাখে, আবার তার সাথে অনেক কিছু বিস্তৃতভাবে অর্থনীতিতে বোঝানো হয়। বেকারত্ব, সাধারণ অর্থে বেকারত্ব মানেই হলো কর্মহীনতা। যে কোনো ধরনের কর্মহীনতা, যে কোনো রকমের কর্মহীনতাটাই বেকারত্ব। এটা হলো স্বাভাবিকভাবে। এই কর্মহীনতাটা ইচ্ছুকভাবেও হতে পারে, অনিচ্ছুকভাবেও হতে পারে, সেটাকে আমরা বেকারত্ব বলে থাকি। অর্থাৎ একটা মানুষ যখন কাজ করছে না, সেটা তার ইচ্ছার মধ্যে, সে ইচ্ছা করেই কাজ করছে না নাকি অনিচ্ছাকৃতভাবে কাজ করছে না, সেটা কিন্তু বোঝার উপায় না দেখে আমরা বলি যে সে বেকার। কিন্তু অর্থনীতি ওই ধরনের লোকদেরকে ঢালাও ভাবে কখনোই বেকার বলে না। অর্থনীতিতে বেকারত্বের সংজ্ঞাটা হলো প্রচলিত মজুরিতে, অর্থাৎ দেশে যে মজুরি স্তরটা রয়েছে সেই মজুরি স্তরে ওই মজুরি স্তরটা মেনে নিয়ে, অর্থাৎ প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক সকল জনশক্তি যদি কাজ না পেয়ে অনিচ্ছাকৃতভাবে কর্মহীন থাকে, সেটাকে বলা হচ্ছে বেকারত্ব। অর্থাৎ অর্থনীতিতে বেকারত্বটা হলো বেকারত্ব মানে প্রচলিত মজুরিতে কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক জনশক্তি যে অংশটুকু কাজ পায় না, তাই বেকারত্ব। সংজ্ঞাটা খুব সহজভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে অর্থনীতিতে বেকারত্ব মানে কি, প্রচলিত মজুরিতে কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক যে জনশক্তির যে অংশটুকু কাজ পায় না, তাই বেকারত্ব হিসেবে অভিহিত। এইখানে শুধুমাত্র কি প্রচলিত মজুরিতে কাজ করতে আগ্রহী, অর্থাৎ কাজ করতে চাচ্ছে সে কিন্তু সে কাজটা পাচ্ছে না, তাকে বেকার বলা হচ্ছে। কিন্তু যারা অনিচ্ছাকৃতভাবে কাজ করছে না তাদেরকে কিন্তু অর্থনীতিতে বেকার বলা হচ্ছে না। উদাহরণ হিসেবে দেখো, দুইটা জিনিস আমি বুঝাচ্ছি। আর এই যে কর্মহীনতা, এটা সবাই বলে থাকে যে এটা স্বাভাবিকভাবে বেকারত্ব মানে হলো কর্মহীনতা, এইটা। তবে অর্থনীতিতে সংজ্ঞাটা অন্যরকম। সংজ্ঞাটা লিখে দিলাম, তোমরা এটা কিন্তু পড়লেই মোটামুটি বোঝা যায় যে অর্থনীতিতে আসলে বেকারত্ব বলতে কি বোঝায়। তাও দুইটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে আগ্রহী। এখন অনাগ্রহী কোনো মানুষ কি বেকার হবে কিনা সেটা দেখো। ধনী ব্যক্তি, এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে দেখাচ্ছি অসুস্থ লোক, তারপরে হলো শিশু, বয়স্ক লোক। ব্যাপারটা হলো ধনী ব্যক্তি কেন লেখা হলো? অনেক ক্ষেত্রে দেখা যায় ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা যখন থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা তাদের অনেক টাকা পয়সা থাকার কারণে ধনীর অনেক ছেলেরা কি করে, ওটা বসেই থাকে, এমনিতেই কাজ করছে না। কিন্তু ওরা যে কাজ করছে না ওইটা কিন্তু অর্থনীতি কখনোই বেকার বলবে না। কিন্তু আমরা কিন্তু ওরা কাজ করছে না আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এই ছেলেটা বেকার। ধনীর কোনো ছেলে যদি এইভাবে বসে থাকে, কাজ না করে, তাহলে তাকে কিন্তু আমরা বেকার বলে থাকি। কিন্তু অর্থনীতি এই ধরনের কি, এটাকে বলা হচ্ছে ইচ্ছাকৃত কর্মহীনতা। এই যে ধনী ব্যক্তির সন্তান যে কাজ করছে না, এটা হলো ইচ্ছাকৃত কর্মহীনতা। খেয়াল করলে দেখতে পাবে অর্থনীতির সংজ্ঞাটার মধ্যে, বেকারত্বের সংজ্ঞার মধ্যে ইচ্ছাকৃত কথাটার কোনোই জায়গা নেই। যেহেতু এই ইচ্ছাকৃত কথাটাই নেই, তার মানে ইচ্ছাকৃত কর্মহীনতা কখনোই কি অর্থনীতিতে বেকারত্বের রূপ লাভ করবে না। এটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে সে বেকার। এই 2 নম্বরে যেটা অসুস্থ লোক, শিশু, বয়স্ক লোক, যখন মানুষ অসুস্থ থাকে তখন সে যদি কাজ না করতে পারে, তারপরে শিশুরা, তারা তো আর কাজ করতে পারে না, তারপরে বয়স্ক লোক যাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু সমাজ থেকে সেবা নিচ্ছে কিন্তু সে কাজ করতে পারছে না, তারাও কি ইচ্ছাকৃত ভাবেই কর্মহীন। এদেরকেও কি
বেকারত্ব বলা যাবে না অর্থনীতির ভাষায়, কিন্তু আমরা বলে থাকি যে বেকার। ঠিক আছে, এটাও ইচ্ছাকৃত কর্মহীনতা। এই দুইটা বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার থাকলে অর্থনীতিতে বেকারত্ব মানে কি এবং ন্যাচারালি বেকারত্ব মানে কি সেটা খুব সহজেই বোঝা যায়। এখন আসো, বেকারত্ব বিষয়টা খুব ভালোভাবে আমরা বুঝে ফেললাম। এখন দ্বিতীয়ত আমরা ভারসাম্য বেকারত্বটা পড়বো। 2 নম্বরে ছিল ভারসাম্য বেকারত্ব। এটার ইংরেজিটা হলো ইকুইলিব্রিয়াম আনএমপ্লয়মেন্ট। ভারসাম্য বেকারত্ব। ভারসাম্য বেকারত্ব কাকে বলে? ভারসাম্য কথাটা যখনই আসে তখন নিশ্চয়ই এমন একটা অবস্থা যেখানে প্রত্যেকটা জিনিস স্থিতিশীল অবস্থায় থাকবে, সেটাকেই মূলত ভারসাম্য বলা হয়ে থাকে। এখন বেকারত্ব, বেকার কাদেরকে বলে? শ্রমিকরা কাজ না পেলে তখন সেটাকে বেকার বলা হচ্ছে, তাহলে শ্রমের সাথেই নিশ্চয়ই সম্পর্কিত। ভারসাম্য বেকারত্ব হলো এমন একটা বিষয়, শ্রমিকদের অর্থাৎ শ্রমের যে সামগ্রিক চাহিদা এবং শ্রমের যে সামগ্রিক যোগান, ওই দুইটা পরস্পর সম্মিলিতভাবে যে বেকারত্বকে প্রকাশ করে বা স্বাভাবিক বেকারত্বটাকে প্রকাশ করে, সেটাই মূলত ভারসাম্য বেকারত্ব। অর্থাৎ শ্রমের সামগ্রিক চাহিদা আর শ্রমের সামগ্রিক যোগান, শ্রমের সামগ্রিক যোগান। শ্রমের সামগ্রিক চাহিদাকে ইংলিশে বলা হচ্ছে, এটাকে সংক্ষেপে বলা হয় ADL বা অ্যাগ্রিগেট ডিমান্ড অফ লেবার, আর এটা হলো ASL, অ্যাগ্রিগেট সাপ্লাই অফ লেবার। শ্রমের সামগ্রিক চাহিদা এবং শ্রমের সামগ্রিক যোগান পরস্পর সম্মিলিতভাবে যে বেকারত্বটাকে প্রকাশ করে, সেটাই হলো ভারসাম্য বেকারত্ব। অর্থাৎ ওই স্তরে সম্পূর্ণ জনশক্তি যদি কাজ নাও পেয়ে থাকে প্রচলিত মজুরিতে, এমন ভাবে কিছুটা দেখা যাচ্ছে কি 5 থেকে 6 ভাগ, 5 থেকে 6 ভাগ লোক, শতকরা 5 থেকে 6 ভাগ লোক বেকার থাকতেই পারে, কিন্তু এই 5 থেকে 6 ভাগ লোক বেকার থাকা সত্ত্বেও অর্থনীতিতে যে ভারসাম্যটা প্রকাশ প্রতিষ্ঠিত হয়, সেটাই হলো ভারসাম্য বেকারত্ব। এই 5 থেকে 6 ভাগ লোক কেন বেকার থাকবে? 5 থেকে 6 ভাগ লোক বেকার কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যাজনিত কারণেও কিন্তু বেকার থাকতে পারে। কারণ মানুষ সব সময় কাজ পেয়ে থাকে না, বছরে কিছু কিছু সময় থাকে মানুষ কাজ ছাড়াও থাকে। আবার কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলোতে অর্ধেক বছর কাজ হয়, অর্ধেক বছর কাজ হয় না, সে সাময়িকভাবে হলেও কিছু মানুষ বেকার থাকে। আবার অনেক সময় দেখা যায় কেউ নতুন একটা চাকরি খুঁজতে গেলে সেখানেও কিছুটা সময় লাগে, তখন কিন্তু ওই মানুষগুলো বেকার থাকে। ওইগুলো সম্পূর্ণ এই যে 5 থেকে 6 ভাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর বাদ বাকি সবটা যখন কি নিয়োগের আওতায় চলে আসে, সেটাকেই বলা হচ্ছে ভারসাম্য বেকারত্ব। এইখানে কথাটা একটা কথা আছে যে এইখানে ভারসাম্য বেকারত্বের ক্ষেত্রে আমাদের যে শূন্য পদের যে ব্যাপারটা, এই শূন্য পদের কথাটা এখানে আসবে। অর্থাৎ দেশে যে পরিমাণ শূন্য পদ রয়েছে তার প্রেক্ষিতে বা তার বিপরীতে জনশক্তি যদি শূন্য পদ এবং জনশক্তি দুইটা যদি সমান হয়ে যায়, তখনই ভারসাম্য বেকারত্বটা প্রকাশিত হয়। অর্থাৎ যদি এরকম হয় দেশের শূন্য পদের সংখ্যা 50,000, দেশে যদি শূন্য পদের সংখ্যা হয় 50,000, খেয়াল করো, যদি দেশে শূন্য পদের সংখ্যা হয় 50,000 আর তার প্রেক্ষিতে যদি লোকজনও থাকে, এই যে শূন্য পদ 50,000, লোকজন বা জনশক্তিও যদি হয় 50,000 কাজ করতে ইচ্ছুক আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ভারসাম্য বেকারত্ব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে 5 থেকে 6 ভাগ কই আর বাকি থাকলো? 50,000 50,000 দুইটা তো মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে গেছে যে 50,000 ছিল শূন্যপদ, 50,000 আছে, কিন্তু 50,000 শূন্যপদ হ্যাঁ, আর ওইটার সাথে লোকজনও 50,000, তারপরেও কিন্তু 5 থেকে 6 ভাগ বেকার মানুষ থেকে যায়। কারণ একটু আগেও বললাম যে কিছু কিছু কারণে কিছু না কিছু লোক অল টাইমই কাজ না করে থাকতে পারে। কারণ এই যে একটু আগে যেটা বললাম যে সংঘাতজনিত কারণে, যে একটা
কাজ থেকে অন্য একটা কাজ খুঁজতে গেলে অনেক সময় 2-3 মাস লেগে যায় একটা ভালো কাজে যাওয়ার জন্য। ওই 2-3 মাস সময়টা যে মানুষ বসে থাকলো সেটাও কিন্তু এক ধরনের বেকারত্ব। কারণ 2-3 মাস আমি বা তুমি বসে থাকতে পারি, কিন্তু অর্থনীতি কিন্তু ওই 2-3 মাস বসে নেই। অর্থনীতি কিন্তু তার আপন নিয়মে ওই 2-3 মাসেও তার ভারসাম্যটা প্রকাশ করবে। সেক্ষেত্রে এই ধরনের ভারসাম্য বেকারত্বটা প্রকাশ করা হয়ে থাকে। এখন আসো চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝতে পারলেই খুব সহজে আমরা বুঝে যাব। চিত্রটা এঁকে দেখাচ্ছি। ভারসাম্য বেকারত্বের এই হলো এডিএল অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড অফ লেবার। এই হলো এএসএল এগ্রিগেট সাপ্লাই অফ লেবার। আর এই রেখাটা হলো এএলএফ অর্থাৎ এগ্রিগেট লেবার ফোর্স, মোট শ্রম শক্তি। এগ্রিগেট লেবার ফোর্স, এটা অনেকেরই মনে থাকবে না, আমি লিখে দিচ্ছি। এগ্রিগেট লেবার ফোর্স অর্থাৎ এই যে মোট শ্রমশক্তি, এটাকে আমরা ই বিন্দু ধরলাম, এটাকে আমরা এফ বিন্দু ধরলাম। তোমরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে এখন। এই হলো আমাদের L0 L1, এই হলো প্রকৃত মজুরির হার। প্রকৃত মজুরি বিষয়টা কি সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে খুব ভালোভাবেই বুঝে গেছি, ওই ব্যাপারে আর কোনো কিছুতে যাচ্ছি না। আর এটা হলো শ্রমের পরিমাণ। শ্রমের পরিমাণ বা নিয়োগের পরিমাণ যা আছে তাই হবে এখানে। এল যেহেতু তাই শ্রমের পরিমাণ লিখে দেওয়া হলো। এখন আসো সিরিয়াল বাই সিরিয়াল যদি চিত্রটাকে আমরা দেখি, যে চিত্রে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে আছে শ্রমের পরিমাণ এবং ও ওয়াই অক্ষ তথা লম্ব অক্ষে আছে প্রকৃত মজুরি। এডিএল হলো কি শ্রমের সামগ্রিক চাহিদা রেখা, আর এএসএল হলো শ্রমের সামগ্রিক যোগান রেখা। এই দুইটা রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। কারণ আমরা সংজ্ঞাটাতেই বলেছিলাম শ্রমের সামগ্রিক চাহিদা রেখা এবং শ্রমের সামগ্রিক যোগান রেখা যে বিন্দুতে স্পর্শ করে বা সমান হয় সেটাকেই বলা হচ্ছে কি ভারসাম্য বেকারত্ব। অর্থাৎ ই বিন্দুতে প্রকৃত মজুরির পরিমাণ কত, ও ডব্লিউ জিরো, এইটুকু প্রকৃত মজুরি ও ডব্লিউ জিরো, এবং শ্রমের পরিমাণ হলো ও এল জিরো, ও এল জিরো অর্থাৎ ও ডব্লিউ জিরো প্রকৃত মজুরিতে ও এল জিরো পরিমাণ শ্রমিক নিয়োগ পেলে সেটাকে ভারসাম্য বেকারত্ব হিসেবে প্রকাশ করা হয়। কারণ কি, কথাটা হলো এরকমও তো বলা যেত যে ও ডব্লিউ জিরো পরিমাণ প্রকৃত মজুরিতে ও এল জিরো পরিমাণ যদি শ্রমিক নিয়োগ হয় তাহলে সেটা সম্পূর্ণ নিয়োগ, কিন্তু না, সম্পূর্ণ নিয়োগ না। কারণ কি, এ এল এফ রেখাটা যে এটা কি এগ্রিগেট লেবার ফোর্স অর্থাৎ মোট শ্রম শক্তি। আমাদের দেশে রয়েছে কি এই যে মোট শ্রম শক্তি হলো এ এল এফ রেখা দ্বারা, এই রেখাটা দ্বারা মোট শ্রম শক্তি, এই রেখাটা দ্বারা না কিন্তু। অর্থাৎ এতটুকু মজুরির বিনিময়ে এতটুকু শ্রমিক নিয়োগ করা যায়, তাহলে শ্রমিক বাদ থাকে কতটুকু, এই রেখা অনুযায়ী শ্রমিক বাদ থাকে L0 L1 পরিমাণ শ্রমিক বেকার থাকে। এই যে বেকারত্ব, বেকারত্ব প্রকাশ পাচ্ছে কোথায়, L0 L1 পর্যন্ত। কারণ কি শ্রমশক্তি হলো ALF, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তাহলে শ্রমশক্তি যদি এইখানে হয়ে থাকে আর এই জায়গাতে যদি আমাদের ভারসাম্যটা প্রতিষ্ঠিত হয়, তার মানে হলো এই বিন্দুতে যে ভারসাম্য সেখানে ভারসাম্য বেকারত্ব। এই এতটুকু শ্রমিককে আবার পরবর্তীতে নিয়োগ দেওয়া যায় কখন, যদি প্রকৃত মজুরির হার বাড়ানো যায়। যদি প্রকৃত মজুরির হার বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু L0 L1 পরিমাণ শ্রমিক কি এই বেকারত্বটাও ঘুচে যায় প্রকৃত মজুরি বাড়ানো হলে। প্রকৃত মজুরি বাড়ানো হলে এই যে L0 L1 পরিমাণ, L0 L1 পরিমাণ বেকারত্ব ঘুচবে। কারণ
এর কারণ হলো যখন মজুরি বাড়ানো হয় তখন কিন্তু আমরা জনগণ এরকম যে যখন মজুরি বাড়ানো হয় তখন কিন্তু অনেক মানুষ আছে যারা কাজ করতে ইচ্ছা প্রকাশ করে। হয়তো বা একটা পদের জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, তখন 50 জন শ্রমিক কাজ করতে আগ্রহী হচ্ছে। কিন্তু যখনই ওই পদের বিপরীতে 10,000 টাকা দেওয়া হবে, যে বলা হলো যে মজুরি এখন বাড়িয়ে 10,000 টাকা করা হচ্ছে, তাহলে যে 50 জন শ্রমিক তখন কাজ করতে ইচ্ছুক ছিল এখন ওই 50 জন থেকে বেড়ে কিন্তু 100, 150, 200 হতে পারে, কারণ বেতনটা বা মজুরিটা বেড়েছে। অর্থাৎ প্রকৃত মজুরি বাড়ানো হলে এই যে এই পরিমাণ বেকারত্ব তখন ঘুচে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট প্রকৃত মজুরির হারে শ্রমের পরিমাণ এতটুকুর কারণে ASL এবং ADL রেখা সমান্তরাল হয়ে এই বিন্দুতে কি ভারসাম্য বেকারত্ব প্রকাশ করছে। এই হলো ভারসাম্য বেকারত্বটা। অর্থাৎ শূন্য পদের কথা, এখানে যতটুকু শূন্য পদের কথা বেকারত্ব, আবার এরকমও আছে যে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে বেকারত্বের সংখ্যা। শূন্য পদ যদি 50,000 হয়, এর বিপরীতে যদি 50,000 মানুষ নিয়োগ পেয়ে যায়, আমরা কিন্তু শিওর হয়ে বলতেও পারি না যে আমাদের দেশে 50,000 লোকই বেকার ছিল। এটাও কিন্তু সঠিকভাবে বলা যায় না, কারণ শূন্য পদের সংখ্যাটা সঠিকভাবে পাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার। তাই শূন্য পদের বিপরীতে এই বিন্দুতে ভারসাম্য বেকারত্বটা প্রতিষ্ঠিত হলেও ওই শূন্য পদ যে শুধুমাত্র ততটুকুই রয়েছে তা কিন্তু বলা যায় না। সেই জন্য এই ALF রেখাটা যদি এই L0, L1 পরিমাণ শ্রমিক বেকার থাকে। এখন আসো তৃতীয় নম্বরে আমরা বেকারত্বের ধরনটা পড়ব বলেছি। আমি তোমাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব যে এইখানে আমি যে চিত্রের বর্ণনাটা যে দিয়ে দিলাম, তোমরা বইয়ের সাথে মিলিয়ে চিত্রের বর্ণনাটা পড়বে, আর বারবার এই চিত্রের জায়গাটা তোমরা বারবার ভিডিওটাকে একটু করে করে টেনে টেনে দেখার চেষ্টা করবে, যে যেই জায়গাটা বুঝতেছো না আমার কথাগুলো বারবার একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে খুব সহজে তোমরা বিষয়টা ক্লিয়ার করতে পারছো। কথাটা হলো কতটা সহজভাবে আমরা চিত্রটাকে আয়ত্ত করতে পারি এবং ওই চিত্র সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন যদি এতে আসে পরীক্ষায়, সেটা আমরা কত সহজে দিতে পারি, সেটা হলো মূল বিষয়। এখন তৃতীয় নম্বরে ছিল বেকারত্বের ধরন। বেকারত্বের ধরন বা প্রকারভেদ একই কথা। বিভিন্ন রকমের বেকারত্ব আছে, আমরা কয়েকটা আলোচনা করি। এক নম্বরে ধরে নিলাম আমরা সংঘাতজনিত বেকারত্ব। প্রথমেই বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব মূলত সেটাকে বলা হয়, একটু আগেও বলেছি, সংঘাতজনিত বেকারত্ব হলো সেটা একটা মানুষ কাজের সময় যদি এখন তার চাকরিটা অন্যত্র স্থানান্তর করার জন্য, অর্থাৎ সে চাচ্ছে আরেকটু উন্নত মানের জব পাওয়ার আশায় সে জবের জন্য নতুন জব খোঁজার ক্ষেত্রে খুঁজতেছে, সেক্ষেত্রে পুরাতন জবটা ছেড়ে দিয়ে যদি নতুন জবটা খুঁজতে গিয়ে 3 থেকে 4 মাস সময় লেগে যায়, এই 3 থেকে 4 মাস সময় যে সে কি বসে আছে সেইটাকেই বলা হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব। অর্থাৎ ওই 3 থেকে 4 মাস সময়টুকু তার বসে থাকাটা বা তার যে কাজ না করে থাকাটা, সেটাকেই বলা হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব। মূলত বেকারত্ব জিনিসটা কেন প্রকাশ পায়, এটার মূল কারণটা হলো অর্থনীতি যেহেতু পরিবর্তনশীল, এর সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু সর্বদাই পরিবর্তনশীল আচরণ করে, তাই কিছু না কিছু শ্রমিক অল টাইম বেকার থেকেই যায়। আজকে 5 ভাগ বেকারত্ব, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ওই 5 ভাগ কাজ নিয়োগ পেলে অন্য কেউ আবার 5 ভাগের মধ্যে পড়ে সেখানে আবার বেকারত্বটা প্রকাশ করছে। এইভাবেই বেকারত্বটা থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে বেকারত্ব কোনো দেশ থেকেই ঘুচে না, কমপক্ষে হলেও 2 থেকে 3 ভাগ বেকারত্ব উন্নত দেশেও বজায় থাকে। সংঘাতজনিত বেকারত্ব, এরপরে মৌসুমী বেকারত্ব। মৌসুমী কথাটার অর্থ কি, মৌসুম থেকে আসছে, অর্থাৎ মৌসুম থেকে বিভিন্ন মৌসুমে যে বেকারত্বটা থাকে সেটাকে বলা হচ্ছে মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্বের ক্ষেত্রে সব থেকে সুন্দর একটা কাজ হবে কি, যে এখানে যদি আমরা উদাহরণ একটা দিয়ে থাকি, বছরে কিছু কিছু সময়ে যেমন চিনি কল, আখের থেকে যে চিনি উৎপাদন হয়, এই চিনি কলের যে শ্রমিকরা বছরের যে সময়টাতে চিনি উৎপাদন হয় শুধুমাত্র সেই সময়টাতেই কিন্তু তারা চিনি কলে গিয়ে কাজ করে। অর্থাৎ আখ কিন্তু সমগ্র মানে সারা বছর কিন্তু উৎপাদন হয় না, এমন না যে 12 মাস আখ উৎপাদন হয়।
আখ অথবা ইক্ষু। ইক্ষু কিন্তু কি 12 মাস উৎপাদন হয় না, যেই সময়টাতে ওই উৎপাদনটা হয় এবং ওই উৎপাদনের পরে যতটুকু সময় জুড়ে চিনিটা উৎপাদন করা হবে চিনি কলে, ঠিক ততটুকু সময়েই বিভিন্ন লোক কাজ করে থাকে। দেখা যায় কি 5 থেকে 6 মাস কাজ হচ্ছে, বাকি এরকম 6 মাসের মতো মানুষ বেকার থাকছে, ওই যে মৌসুমে কাজটা করছে না, ওইটাকেই বলা হচ্ছে মৌসুমী বেকারত্ব। তারপরে কাঠামোগত বেকারত্ব আছে। কাঠামোগত বেকারত্ব মানেটা হলো অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের কারণে যে বেকারত্ব দেখা দেয় সেটাকে বলা হচ্ছে কাঠামোগত বেকারত্ব। অর্থনীতিতে কিন্তু কাঠামোগত বিভিন্ন পরিবর্তন আছে, অর্থাৎ পরিবর্তনশীল যুগের সাথে তাল মিলিয়ে অর্থনীতি যখন চলতে থাকে তখন সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, ব্যবসা বাণিজ্য উত্থান পতন আসে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঠামোগত পরিবর্তন চলে আসে। অথবা এরকমও হয় যে বিভিন্ন প্রযুক্তি অ্যাপ্লাই করার কারণে বা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি আসার কারণে সেখানে কাঠামোগত পরিবর্তন অর্থনীতিতে দেখা দিয়েছে। বা এরকম হচ্ছে যে যে কোনো একটা প্রকল্প হাতে নেয়ার সময় যে প্রযুক্তি কাজ করছিল ওই প্রকল্পটা চলাকালীন সময়ে নতুন আরেকটা প্রযুক্তি সেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ নতুন প্রযুক্তি অ্যাপ্লাই করার কারণে ওই নতুন প্রযুক্তির সাথে তারা কি নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে না, অর্থাৎ নতুন প্রযুক্তি সম্বন্ধে ওইসব লোক জানে না বিধায় তাদের কাজটা চলে যাচ্ছে, ওই সময়টাতে যে বেকারত্বটা সেটাই হলো কাঠামোগত বেকারত্ব। তারপরে 4 নম্বরে দিয়ে দিলাম ছদ্মবেশী বেকারত্ব। আরো আছে যেগুলো তোমরা বই থেকেই পড়ে নিতে পারবে, কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমি একটু পড়িয়ে দিচ্ছি। ছদ্মবেশী বেকারত্ব এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অর্থনীতির যে স্টুডেন্টরা তাদের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে তাই আমি জানিয়ে দিচ্ছি ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে। আমাদের দেশে কৃষি ক্ষেত্রে সব থেকে বেশি ছদ্মবেশী বেকার দেখা যায়। কৃষি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কৃষিকাজ করতে গেলে 2 থেকে 3 মাস কাজ ছাড়াই অনেক কৃষকরা বসে থাকে। ধান ওঠার মৌসুমে অনেক বেশি কাজ থাকে, ধান ছাড়া অন্যান্য মৌসুমে তাদের কাজ অনেকটা কম থাকে, তখন সেক্ষেত্রে যে পরিমাণ লোক বেকার থাকে সেটাকে ছদ্মবেশী বেকার বলে। তবে ছদ্মবেশী বেকারের আরেকটা যেটা সব থেকে গ্রহণযোগ্য বিষয় সেটা হলো বিভিন্ন অর্থনীতিবিদদের মতে ছদ্মবেশী বেকার হলো সেই বেকার যেখানে যেই পরিমাণ লোকের দরকার তার থেকেও যদি বেশি পরিমাণ লোক কাজ করে, যেই পরিমাণ লোক বেশি কাজ করছে সেই পরিমাণ লোককে অন্যত্র কোথায় কাজ দিয়েও কিন্তু দেশের অর্থনীতিতে আরো বেশি পরিমাণে সচল রাখা যেত, কিন্তু তারা কৃষিক্ষেত্রে কাজ করার কারণে বিভিন্ন মানুষ একসাথে থাকার কারণে সেখানে মূলত ওই প্রান্তিক কৃষকগুলো বেকারই থেকে যাচ্ছে, সেটাকে ছদ্মবেশী বেকার বলছে। খেয়াল করে দেখো, একটি কৃষি জমিতে শ্রমিকের দরকার 10 জন, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10 জন হলেই চলবে, সর্বোচ্চ 10 জন লোক একটি কৃষি জমিতে কাজ করলে বা কৃষি ফার্মে কাজ করলে 10 জন লোক ওই ফার্মে যা উৎপাদন লক্ষ্যমাত্রা তা অর্জন হয়ে যাবে। এখন যদি সেখানে শ্রমিকদেরকে যেই পরিমাণ মজুরি দেওয়া হয় সেই 10 জন শ্রমিককে যেই পরিমাণ মজুরি দেওয়া যেত সেই 10 জন শ্রমিককে ওই মজুরিতে যদি 15 জনকে নিয়োগ দেওয়া হয়, 15 জনকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে বেশি কতটুকু? 5 জন বেশি। এই যে 5 জন বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, 10 জনকে যে টাকা দেওয়া হতো 15 জনকেও কিন্তু সেম টাকাই দিচ্ছে, তাহলে এই যে 5 জন শ্রমিক বেশি নিয়োগ হয়ে আছে এখানে 5 জন হলো ছদ্মবেশী বেকার, কারণ তারা শুধু শুধুই এখানে 10 জন হলেই এনাফ, কিন্তু সেখানে 15 জন শুধু শুধুই, কিন্তু এই যে বিষয়টা এটাকেই ছদ্মবেশী বেকার বলা হচ্ছে। এই 5 জনকে যদি কেটে নিয়ে শিল্প খাতে নিয়ে যাওয়া হতো, শিল্প খাতে কাজে লাগানো হতো তাহলে কিন্তু দেশে আরো বেশি উন্নয়ন আসতো, এটাকে বলা হয় ছদ্মবেশী বেকার। এখন আসো চতুর্থ স্টেপে আমরা কি পড়বো বলেছিলাম, বেকারত্বের স্বাভাবিক হার। বেকারত্বের স্বাভাবিক হার, বেকারত্বের স্বাভাবিক হার ইংলিশটা হলো ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, সংক্ষেপে বলা হচ্ছে NRU, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, সংক্ষেপে বলা হচ্ছে NRU। এই হলো বেকারত্বের স্বাভাবিক হার,
বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝো? যেহেতু স্বাভাবিক কথাটা এখানে উল্লেখ আছে, তাহলে বোঝা যাচ্ছে এমন একটা বেকারত্ব যেখানে স্বাভাবিক অবস্থা বিরাজমান হবে। বেকারত্বের স্বাভাবিক হার বলতে মূলত অর্থনীতিতে সেই হারকে বোঝানো হয় যেখানে অর্থনীতিতে কোনো বেকারত্ব থাকা সত্ত্বেও কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ অর্থনীতিতে এমন একটা পর্যায়ে বেকারত্বের মাত্রাটা রয়েছে যেখানে অর্থনীতি সহনীয় পর্যায়ে থাকে এবং মুদ্রাস্ফীতিও সেখানে স্থিতিশীল অবস্থায় থাকবে। বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বোঝানো হচ্ছে? বেকারত্বের স্বাভাবিক হার হলো সেই হার যেখানে অর্থনীতি স্বাভাবিক থাকবে এবং মুদ্রাস্ফীতি, যেহেতু বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক রয়েছে, মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে। সহনীয় পর্যায়ে থাকবে অর্থাৎ এখানে স্থিতিশীল অর্থনীতিতে মুদ্রাস্ফীতিটা স্থিতিশীল অবস্থায় থাকবে। এই ধরনের বেকারত্বকে মেনে নিয়ে যে দেশে যে পরিমাণ নিয়োগ প্রতিষ্ঠিত হয় সেটাকেই বলা হচ্ছে বেকারত্বের স্বাভাবিক হার। কিছু কিছু সময় একটু আগে আমরা বেকারত্বের ধরনের মধ্যে যা পড়ে আসলাম, যে সংখ্যাজনিত কারণে, মৌসুমী জনিত কারণে, তারপরে ছদ্মবেশী বেকারত্ব রয়েছে, তারপর যান্ত্রিক বেকারত্ব থাকে, কাঠামোগত বেকারত্ব থাকে। দেশে মানে কিছু না কিছু সময়, বছরে কিছু না কিছু সময় কিছু না কিছু লোক সব সময় বেকার থেকে যায়। ওই সব বেকারত্বকে মেনে নিয়ে দেশে যে পূর্ণ নিয়োগ ব্যবস্থাটা অর্জিত হয় সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব। কারণ একটা মানুষ যদি আজকে কাজ নেই কিন্তু 2-3 মাস পরে যদি কাজ পায়, এই 2-3 মাস গ্যাপের মধ্যে সে যে বসে থাকলো সেইটা, এই সময়টাকে মেনে নিয়েও কিন্তু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা অর্জিত হবে। ওইটাই হলো স্বাভাবিক বেকারত্ব। স্বাভাবিক বেকারত্ব থাকলে মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচন কোনোটাই অস্থিতিশীল অবস্থায় থাকে না। স্বাভাবিক বেকারত্বের ক্ষেত্রে অর্থনীতিও স্বাভাবিক অবস্থায় থাকে, সেখানে মুদ্রাস্ফীতিও খুব বেশি থাকবে না, আবার মুদ্রা সংকোচনও ঘটবে না। এই অবস্থাটাকেই বলা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন, বেকারত্বের স্বাভাবিক হার। বেকারত্বের স্বাভাবিক হারকে আবার অনেকেই সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার বলছে। বেকারত্বের হার সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার বলা হয়। সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার বলা হয়। এই সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার, এটাকে ইংলিশে বলা হচ্ছে লোয়েস্ট সাস্টেইনেবল আনএমপ্লয়মেন্ট রেট। অর্থাৎ LSUR। LSUR সংক্ষেপে বলা হচ্ছে সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার। এটা অর্থাৎ বেকারত্বের স্বাভাবিক হার। এটাকে কেন বলা হচ্ছে যে সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার? এই জন্য বলা হচ্ছে যে অর্থনীতিতে বেকারত্বটা এমন একটা অবস্থায় আছে সর্বনিম্ন সহনীয়, সর্বোচ্চ সহনীয় নয়, কিন্তু সর্বোচ্চ সহনীয় হলে সেটা বেকারত্বের স্বাভাবিক হার হতো না। লোয়েস্ট, সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার, অর্থাৎ এতটুকু বেকারত্ব অর্থনীতিতে মেনেই নেওয়া যায় যে 100-র মধ্যে 2-3 জন মানুষ, বা 100-র মধ্যে 5-6 জন মানুষ, শতকরা 5-6 ভাগ, 5-6 ভাগ, 100-র মধ্যে 5-6 জন মানুষ যদি বেকার থাকে, সাময়িকভাবে বেকার থাকে, ওই 5-6 জন মানুষ বেকার থাকার কারণে কিন্তু অর্থনীতিতে খুব একটা বেশি যে মুদ্রাস্ফীতি প্রকাশ পাবে অথবা খুব একটা বেশি যে মুদ্রা সংকোচন ঘটবে সেটাও নয় কিন্তু, অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু অর্থনীতি চলবে। তো যদি এটা এরকম হতো যে 100-র মধ্যে গড়ে 50-60 জন বেকার, যদি ব্যাপারটা এরকম হতো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে 100-র মধ্যে গড়ে 50-60 জন বেকার, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সহনশীল নয়। সেই অর্থনীতিতে অবশ্যই কি হাই লেভেল হয়ে যাবে মুদ্রাস্ফীতি, তার সাথে সাথে মুদ্রাস্ফীতির কারণে দেশে অনেক ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। ব্যাপারটা যেহেতু তাই না, শুধুমাত্র 5-6 ভাগ লোক, সেই জন্য এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার। এখন কথাটা হলো, এই যে সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার, বেকারত্বের স্বাভাবিক হারকে বলা হচ্ছে, এই সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার তথা LSUR এ
মুদ্রাস্ফীতি সহনশীল পর্যায়ে থাকে। মুদ্রাস্ফীতি সহনশীল পর্যায়ে থাকার কারণে অর্থনীতিবিদগণ সেটাকে বলছেন, আমি এটা মুছে দিচ্ছি, অর্থনীতিবিদগণ সেটাকে বলছেন যে নাইরু নামে অভিহিত করছেন। NAIRU, নাইরু বলা হচ্ছে। নাইরু সেটাকে বলা হয়, এটার ফুল মিনিংটা হলো নন অ্যাসিলারেটেড ইনফ্লেশনারি রেট অফ আনএমপ্লয়মেন্ট। নাইরু, নন অ্যাসিলারেটেড ইনফ্লেশনারি রেট অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ নাইরু হলো সেই জিনিসটা যেখানে মুদ্রাস্ফীতির হারটা সহনশীল পর্যায়ে থাকে। কারণ বেকারত্বের স্বাভাবিক হার NRU কে বলা হচ্ছে লোয়েস্ট সাস্টেনেবল আনএমপ্লয়মেন্ট রেট, তথা সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার। যেহেতু সর্বনিম্ন সহনীয় বেকারত্বের হার LSUR এবং NRU মোটামুটি একই অর্থ প্রকাশ করছে, এইটার কারণে অর্থনীতিবিদরা বলছেন যদি এরকম একটা অবস্থা দেশের মধ্যে বিরাজ করে তবে সেখানে অবশ্যই ইনফ্লেশনারি যে রেটটা অর্থাৎ মুদ্রাস্ফীতির যে হারটা সেটাও কি একদম এমন সহনশীল একটা মাত্রায় থাকবে, নন অ্যাসিলারেটেড অর্থাৎ সহনশীল মাত্রায় এইটাই থাকবে। তাই বেকারত্বটাকে এইভাবে প্রকাশ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নাইরু। নাইরুটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে বেকারত্বের স্বাভাবিক হারে নাইরু কি প্রকাশ করছে। নাইরু সেটাই প্রকাশ করছে যে NRU এবং LSUR দুইটা মিলে যখন দেশে স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি করে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির হারটা সহনশীল থাকার কারণে সেটাকে নাইরু বলে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ এখন কথাটা হলো অর্থনীতিবিদগণ বলছেন এই তিনটা বিষয় মূলত একই, অর্থাৎ অর্থনীতিতে NRU, LSUR এবং নাইরু একই কথা, নাইরু একই অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতির স্টুডেন্টরা যেভাবে ডিটেলসে পড়ে আমি কিন্তু ঠিক সেভাবেই বেকারত্বের স্বাভাবিক হারটা তোমাদেরকে ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে যেন বুঝতে পারো। কোনো একটা জিনিস ডিটেলসে না পড়াতে গেলে কোনোভাবে সেটা থেকে ভেতরগত যে কথা বা সমস্যা সেটা বোঝা যায় না। তোমাদের যতটুকু লাগবে তোমরা এর মধ্যে থেকেই পেয়ে যাবে, খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি। আবার আমি আশা করবো যে আর কখনো মনে এই তিনটা বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, অর্থাৎ এই তিনটা একই অর্থে ব্যবহৃত হয়, এটা থেকেই এটা আর এই দুইটা মিলিয়েই এটা চলে আসছে, তাই তিনটা বিষয় একই অর্থে ব্যবহৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ কি অর্থে? বেকারত্বের স্বাভাবিক পর্যায় ওইটা। এখন আসো পূর্ণ নিয়োগ, 5 নম্বরে আছে পূর্ণ নিয়োগ। যা পড়ানো হচ্ছে এই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু এর মধ্যেই পড়ে যাবে, আর কোনো ধরনের কোনো সমস্যা আশা করি থাকবে না। পূর্ণ নিয়োগ, ফুল এমপ্লয়মেন্ট, যেটাকে বলা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট, পূর্ণ নিয়োগ কাকে বলে? এটা একটা বিতর্কিত বিষয়, পূর্ণ নিয়োগ বিষয়টা আসলে কি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে পূর্ণ নিয়োগ এক বিষয়, আর আধুনিক অর্থনীতিবিদগণের মতে পূর্ণ নিয়োগ আরেক বিষয়। তবে দুইটার মধ্যে কিছুটা মিলও আছে। পূর্ণ নিয়োগ আসলেই একটা বিতর্কিত বিষয়। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বলছে দেশে যেই পরিমাণ শ্রমশক্তি রয়েছে তারা যখন সম্পূর্ণভাবে কাজ পেয়ে যায় সেটাকেই বলা হচ্ছে পূর্ণ নিয়োগ ক্লাসিক্যালদের মতে। দেখো আমি তোমাদেরকে ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদরা কি বলেছেন আমি দুইটা ভেঙে বলে দিচ্ছি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে ব্যাপারটা হলো পূর্ণ নিয়োগ হলো সেই বিষয় যেখানে প্রচলিত মজুরিতে
কর্মক্ষম সকল লোক কাজ পায়। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে কি, পূর্ণ নিয়োগ হলো এমন একটি বিষয় যেখানে প্রচলিত মজুরিতে কর্মক্ষম সকল লোক কাজ পায়। অর্থাৎ যেই পরিমাণ লোক বেকার সেই পরিমাণ লোক সম্পূর্ণটাই যদি কাজ পেয়ে যায় সেটাই হলো পূর্ণ নিয়োগ। এটা ক্লাসিক্যাল ধ্যান ধারণা। এখন আসো আধুনিক অর্থনীতিবিদগণের মতে কি। যেহেতু এটা সামষ্টিক অর্থনীতি রিলেটেড বিষয়, আধুনিক অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতিটাকে যিনি দাঁড় করিয়েছেন তার নাম হলো জে.এম. কেন্স। সেটা তোমরা আগে থেকেই জানো। যদি বলি যে আধুনিক অর্থনীতিবিদগণের মতে, তবে কিন্তু জে.এম. কেন্স এবং তার অনুসারীদের কথাই বলা হবে, কারণ উনি সামষ্টিক অর্থনীতির গোড়াপত্তন করেছেন মূলত। উনাকে ছাড়া সামষ্টিক অর্থনীতির কোনো বিষয়ই কখনোই পরিপূর্ণ হবে না। পূর্ণ নিয়োগের সব থেকে ভালো উন্নত যে ধারণাটা সেটাই কিন্তু উনি দিয়েছেন। জে.এম. কেন্স এবং তার অনুসারীরা বলছে পূর্ণ নিয়োগ হলো সমাজে কার্যকর চাহিদার পরিমাণ বাড়িয়ে, সমাজে কার্যকর চাহিদার পরিমাণ বাড়িয়েও যখন আর শ্রম নিয়োগ বাড়ানো যায় না, সেই অবস্থাকে পূর্ণ নিয়োগ বলে। সংজ্ঞাটা কঠিন মনে হলো, আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জে.এম. কেন্স এবং তার অনুসারীরা বলছে সমাজে কার্যকর চাহিদার পরিমাণ বাড়িয়েও যখন আর শ্রম নিয়োগ বাড়ানো যায় না সেই অবস্থাকে পূর্ণ নিয়োগ বলে। অর্থাৎ কেন্স বলছে সমাজে কার্যকর চাহিদার ঘাটতির কারণে কখনোই পূর্ণ নিয়োগ অর্জিত হয় না, সব সময় অর্জিত হয় অপূর্ণ নিয়োগ। এখন কার্যকর চাহিদা বিষয়টা কি, এখানে যেহেতু আসছে আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা ডিটেলসে তোমাদের পড়তে হবে না। কার্যকর চাহিদা হলো এমন একটা বিষয় যেখানে কার্যকর চাহিদার মধ্যে দুইটা বিষয় ইনক্লুড, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। সমাজে যদি সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরস্পর ঘাত প্রতিঘাতে যদি এরকম হয়, ওইটার পরিমাণ বাড়ানোর কারণেও যখন আর শ্রম নিয়োগ বাড়ানো যায় না, কারণ এমন একটা পরিস্থিতি উদ্ভব হয় দেশে যখন কার্যকর চাহিদার পরিমাণটা বাড়িয়ে উৎপাদন লেভেলটা আর বাড়ানো যায় না। হয় কি যে উৎপাদন যে লক্ষ্যমাত্রা, যদি উৎপাদন লক্ষ্যমাত্রাটা এতটুকু থাকে, আমি এরো চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এখন উৎপাদন লক্ষ্যমাত্রাটা যদি এতটুকু থাকে, এখন দরকার ছিল এতটুকু হওয়ার, এখন আছে এতটুকু, এই এতটুকু জায়গা এই কার্যকর চাহিদার পরিমাণ বাড়িয়েও এতটুকু আর বাড়ানো যাচ্ছে না। তাহলে এই যে বাড়ানো যাচ্ছে না, যদি এই যে পরিমাণটা বাড়ানো যাচ্ছে না, এতটুকু যদি কি শ্রমিক নিয়োগ দেওয়া হয়, তাহলে এই পরিমাণ উৎপাদন তো কোনোভাবেই বাড়বে না। অর্থনীতিতে সবসময় এরকম একটা অবস্থা বিরাজ করে, এই যে পরিমাণটা বাড়বে না, এই এতটুকু জায়গা না বাড়ার কারণে একজন নিয়োগকারী কি এই পরিমাণ শ্রমিক নিয়োগ দেবে? নিয়োগকারী যদি মনে করে তার লোকের দরকার কি 50 জন তার কাজের জন্য, এখন 50 জন লোক নিয়োগ করার কারণে তার যেই পরিমাণ কাজ হচ্ছে সেই পরিমাণ কাজ যদি তার আরেকটু কাজ যদি বাড়ানোর জন্য 50 জনের থেকে সে যদি 70 জন নিয়োগ করে, কিন্তু তার থেকে কাজ আর তার বাড়ছে না, তাহলে কিন্তু সে কখনোই নিয়োগ করবে না। কারণ একজন লোক নিয়োগ করা মানে কি, তাকে তো মজুরিটা দিতে হবে। এখন মজুরি দেওয়া হচ্ছে ঠিকই, উৎপাদনের পরিমাণ তার থেকে আর বেশি বাড়ছে না, তখন কিন্তু সে নিয়োগটা বন্ধ করে দেবে। কারণ সে দেখবে তার উৎপাদন কতটুকু বাড়ছে, যেহেতু উৎপাদন আর বাড়ছে না, সেটাই বলছে যে কার্যকর চাহিদার পরিমাণ বাড়িয়েও যখন আর শ্রম নিয়োগ বাড়ানো যায় না। অর্থাৎ এক্ষেত্রে মধ্যগত কথাটা কি যে উৎপাদন যেহেতু আর বাড়ছে না, তখন নিয়োগকারী অটোমেটিক্যালি শ্রমিক নেওয়া বন্ধ করে দেবে। শ্রমিকটা নেওয়া বন্ধ করার কারণে শ্রম নিয়োগ আর বাড়ানো যায় না, সেই অবস্থাটাই পূর্ণ নিয়োগ, ওইটাই পূর্ণ নিয়োগ। অর্থাৎ ততটুকু পরিমাণ উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে, দেশের উৎপাদন ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে যেই পরিমাণ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে পূর্ণ নিয়োগ। সেক্ষেত্রে কিছু না কিছু শ্রমিক এমনিতেও বেকার থাকবে। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ যে বললেন যে প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক সকল জনশক্তি যখন কাজ পেয়ে যায় সেটাই পূর্ণ নিয়োগ।
জেএম কেন্স কিন্তু সেটা পুরোটাই নাকচ করে দিয়েছেন, কারণ উনি দেখিয়েছেন যে প্রচলিত মজুরিতে সকল শ্রমিক কখনোই কাজ পেতে পারে না, কারণ কার্যকর চাহিদার ঘাটতি সব সময় সমাজে থেকে যাবে। এটাই অর্থনীতির নিয়ম, এটাই হচ্ছে পূর্ণ নিয়োগ। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে কি দুইটার সঙ্গে বিশ্লেষণ করে যে প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক সকল জনশক্তির কিছু অংশ বিভিন্ন কারণে বেকারত্ব থাকা সত্ত্বেও ওইটুকু বেকারত্ব মেনে নিয়ে যে নিয়োগটা অর্জিত হয় সেটাকেই বলা হচ্ছে কি পূর্ণ নিয়োগ। এই হলো পূর্ণ নিয়োগের মূল বিষয়টা। এখন আসো সর্বশেষে যেটা আমরা পড়বো সেটা হলো মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কাকে বলে? একটু আগে যেটা বললাম পূর্ণ নিয়োগ, এটাও যেমন একটা বিতর্কিত বিষয়, মুদ্রাস্ফীতি বিষয়টাও সেম, এটাও একটা বিতর্কিত বিষয়। মুদ্রাস্ফীতির একটা সঠিক সংজ্ঞা দেওয়া এটা আজ পর্যন্ত কোনো অর্থনীতিবিদের পক্ষেই সম্ভব হয়নি। উনারাই স্বীকার করেছেন যে মুদ্রাস্ফীতির একদম সঠিক কোনো সংজ্ঞা দেওয়া খুব কঠিন একটা ব্যাপার। তারপরে মুদ্রাস্ফীতির যে সংজ্ঞাটা অর্থনীতিবিদগণের মধ্যে পাওয়া যায় সেটা হলো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বা প্রাইস হাইক। এই প্রাইস হাইকটাই মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা প্রাইস হাইক লেভেল, এটাকেই বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। যখনই কোনো কারণে দেশে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি দেখা দেবে, অর্থাৎ দ্রব্যের মূল্য শুধু বাড়তেই থাকবে, সেটাকেই বলা হবে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। দেশে অনেক সময় এমন হয় যে হঠাৎ করে স্টক অর্থাৎ যোগান কমে গেল, সেই তুলনায় চাহিদা অনেক বেশি, অর্থাৎ চাল দরকার 50 লাখ মেট্রিক টন, চাল দরকার 50 লাখ মেট্রিক টন, কিন্তু চাল আছে ধরে নাও 35 লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। 35 লক্ষ মেট্রিক টন চাল মজুদ আছে, যেহেতু 50 লাখ মেট্রিক টন লাগবে কিন্তু 35 লক্ষ আছে। এই হলো আমাদের চাহিদা, ডিমান্ড, অর্থাৎ চালের ডিমান্ডটা এতটুকু, আর এই হলো আমাদের সাপ্লাই অর্থাৎ যোগান আছে এতটুকু 35 লাখ মেট্রিক টন। তাহলে নাই কতটুকু? এই 15 লাখ মেট্রিক টনেরই ঘাটতি রয়ে গেছে অর্থনীতিতে। এই ঘাটতিটা যখনই থাকে, এই পরিমাণ ঘাটতি পোষানোর জন্যই দ্রব্য মূল্যটার ঊর্ধ্বগতি হয়ে যায়। অর্থাৎ এই 50 লাখ মেট্রিক টন যদি ফুল থাকতো চাল, তাহলে দেখা যেত কেজি প্রতি 40 টাকা, চালের কেজি 40 টাকা। 50 লাখ মেট্রিক টন যদি লাগবে, আমাদের 50 লাখ মেট্রিক টনই চাল আছে, তাহলে কেজি প্রতি চাল হলো 40 টাকা পার কেজি। যখনই এই 35 লাখ মেট্রিক টন চাল রয়েছে, এই 15 লাখ মেট্রিক টন কিন্তু ঘাটতি, তখনই ব্যবসায়ীরা কি করবে, এখানে পার কেজিতে বানিয়ে দেবে অনেকটাই। এখানে এরকমও হয়ে যেতে পারে যে 60 টাকা হয়ে যেতে পারে চালের কেজি। এই যে 20 টাকাই প্রায় পার কেজিতে 20 টাকা করে বেড়ে গেল। তো পার কেজিতে যদি 20 টাকা বাড়ে আর এত লক্ষ মেট্রিক টন চালে, তাহলে কত পরিমাণ বাড়বে? এই যে বাড়ানোটা, সেটাই অর্থনীতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হিসেবে বিবেচিত, সেটাই মূলত মুদ্রাস্ফীতি, এটাই ইনফ্লেশন। সহজ ভাষায় ওইটাই ইনফ্লেশন। এখন আমাদের বাস্তব জীবনের একটা ইনফ্লেশনের উদাহরণ তোমরা নিজেরাই জানো, কয়েকদিন আগের ঘটনা। পেঁয়াজের যে ঊর্ধ্বগতিটা হয়েছিল ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ ইন্ডিয়াতে এবং বাংলাদেশে পেঁয়াজের যে মূল্যটা প্রচুর পরিমাণে বেড়েছে। কয়েকদিন আগেও আমাদের এরকম একটা সময় গেছে যে পেঁয়াজের কেজি কি ছিল, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই বছরের প্রায় ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত একদম পেঁয়াজের কেজি ছিল 200-250 এরকম একটা দামে পেঁয়াজ, প্রায় 4-5 মাস এই অবস্থাটা বিরাজ করেছিল। যে পেঁয়াজ সেপ্টেম্বর মাস কি আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথম দিকে যেই পেঁয়াজের দাম ছিল 30 টাকা থেকে 40 টাকা পার কেজি, 30 থেকে 40 টাকা পার কেজি পেঁয়াজের দাম ছিল, সেটা 4-5 মাস পর্যন্ত থাকে, 1-2 মাসের ব্যবধানে সেটা হয়ে যায় 200 থেকে 250 টাকা পার কেজি। ভাবা যায় কোথায় 30, কোথায় 200, 250, এতগুলো টাকা খরচ করতে হচ্ছে শুধুমাত্র
কি 1 কেজি পেঁয়াজের পেছনে। অর্থাৎ মুদ্রাস্ফীতি হলো সেই বিষয়টা যেখানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঘটবে, কিন্তু দ্রব্যের পরিমাণটা বাড়বে না। ওই সেম পরিমাণ দ্রব্যই যখন আমরা অনেক পরিমাণ টাকা দিয়ে কিনবো সেটাকেই বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ যদি 1 টাকার একটা লজেন্সের মূল্য আমরা 3 টাকা দিয়ে কিনি, এই 2 টাকা যে বাড়লো সেটাই মুদ্রাস্ফীতি। এটাকেই বলা হচ্ছে যে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যের পরিমাণের নয়। এটাও মুদ্রাস্ফীতির একটা বিশাল বিষয়। এই যে মুদ্রাস্ফীতি প্রতিটা সময়ে ঘটছে, এর কারণে দেশে কি হয়, দেশের আর্থসামাজিক অবস্থার উপরে কিন্তু বিশাল একটা প্রভাব পড়ে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের যেসব মানুষ, তারা কিন্তু খুব সমস্যায় ভোগে এই মুদ্রাস্ফীতির জন্য। কারণ নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ এই যে অল্প টাকা ইনকাম করছে, তাদের কিন্তু দৈনন্দিন জিনিসের দাম যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন ঘটে, তারা কিন্তু অল্প পরিমাণ জিনিস কিনতেই তাদের পুরো বেতনের টাকাটাই শেষ হয়ে যায়। তখন কিন্তু তাদের জীবনযাপন করাটাও অনেক বেশি কষ্টের হয়। তাছাড়া মুদ্রাস্ফীতি দেশের জন্য কিন্তু একটা বিশাল অভিশাপ স্বরূপ। কারণ মুদ্রাস্ফীতি খুব বেশি পরিমাণে হলে দেশে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটে, সেই তুলনায় উৎপাদন কিছুটা হলেও বাড়লেও কি দ্রব্যের যে যোগানটা, সেটার ক্ষেত্রে আমলাতান্ত্রিকতা দেখা দেয় অথবা কারসাজি শুরু হয়ে যায়। সরকার তখন ইচ্ছে করেও অনেক ক্ষেত্রে কি মুদ্রাস্ফীতি ঠেকাতে পারে না। তারপরও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, এখন আসো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কি কি করে থাকে সেটা এর সাথে রিলেটেড করে পড়িয়ে দিচ্ছি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার প্রথমেই ব্যাংক হার নীতি গ্রহণ করতে পারে। ব্যাংক হার নীতি, ব্যাংক হার নীতি হলো এমন একটা বিষয়, সরকার আর্থিক কর্তৃপক্ষ যেমন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটা কাজ করতে পারে। ব্যাংক হার নীতিটা ব্যাংক হার বাড়িয়ে দিতে পারে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক হার বাড়িয়ে দিতে পারে। মুদ্রাস্ফীতি যখন আসে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকওয়ালারা প্রচুর পরিমাণে মানুষকে ঋণ দেয়, কারণ তখন তাদের খুব সুবর্ণ একটা সুযোগ প্রচুর পরিমাণের টাকা মানুষের কাছ থেকে নিয়ে নেওয়ার, সুদ বাবদ অনেক টাকা তারা তখন নিতে পারে। সেক্ষেত্রে যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার নীতির আওতায় এনে ব্যাংক হারটা বাড়িয়ে দেয়, যদি এমন হয় পূর্বে ব্যাংক হার ছিল 5%, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিত তাহলে সেখানে 5% দিতে হতো ইন্টারেস্ট, এখন সেটা যদি 15% করে দেয় সরকার, কেন্দ্রীয় ব্যাংক যদি সেটা বাণিজ্যিক ব্যাংকে করে দেয়, তখন কিন্তু 5%-এর সময় যেই পরিমাণ ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলো নিত, 15%-এর সময় কিন্তু সেই পরিমাণ ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলো নিবে না। আর এই পরিমাণ 15, এখন যদি আবার কেন্দ্রীয় ব্যাংক সেটাও বলে দেয় যে 15% ইকুয়াল থাকবে প্রতিটা ক্ষেত্রে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকে যখন আমরা জনগণ গিয়ে টাকা আনবো, অর্থাৎ কোনো একটা ব্যাংক থেকে যদি আমরা লোন নেই, সেক্ষেত্রে যদি 15% ইন্টারেস্টটা ধরে দেয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ কম পরিমাণে লোন নেবে। অর্থাৎ এই 5%-এ যদি 1 লক্ষ টাকা ঋণ নেয়, তাহলে 5% কত আসে? 5,000 টাকা, 5,000 টাকা ইন্টারেস্ট দিতে হয়। এখন যদি 1 লক্ষ টাকার ঋণ নেয়, এই 15%-এ 50, অর্থাৎ 15,000 টাকা সেখানে আমাদেরকে সুদটা দিতে হবে। কই 5,000, কই 15,000, ইকুয়াল টু যদি এখানে 15,000 হয়ে যায়, এই 1 লক্ষ টাকা যদি মানুষ ঋণ নেয় বাণিজ্যিক ব্যাংক থেকে, আর তার উপরে যদি 15% ঋণ দিতে হয় 15,000 টাকা, 1,15,000 তো সুদেই চলে যায়, থাকে কত 85, আর আগে থাকতো 95। এই যে ডিফারেন্সটাতেই মানুষ অটোমেটিক্যালি ঋণটা কম নেবে, তাদের হাতে টাকার আগমনটা কম হবে, আস্তে আস্তে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। এটাকেই বলা হচ্ছে ব্যাংক হার নীতি, অর্থাৎ ব্যাংকের রেটটা বাড়িয়ে মানুষকে টাকা বা ঋণ নেওয়ার প্রতি নিরুৎসাহিত করাটাকেই বলা হচ্ছে ব্যাংক হার নীতির মূল কার্যক্রম। এখন দ্বিতীয়ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার আরেকটা কাজ করে, খোলা বাজার কার্যক্রম বা খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বা খোলা বাজার কার্যক্রম, এটা কিভাবে পরিচালিত হয়? এই সামষ্টিক অর্থনীতির খুব সুন্দর একটা বিষয় এটা। তো তোমাদেরকে মাঝখান দিয়ে একটু বলে নিচ্ছি, তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো তারাও কিন্তু আমার ক্লাসের এই অংশটুকু তোমরাও দেখতে পারো। এই দ্বিতীয় অংশে আজকে যা পড়াচ্ছি সেটা কিন্তু তোমাদেরও অনেক কাজে লাগবে, কারণ সামষ্টিক অর্থনীতিতে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমি এই পর্যন্ত যতগুলো আমি আলোচনা করলাম বেকারত্ব সম্পর্কে, তারপরে মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করছি, প্রত্যেকেই দেখতে পারো। এখন খোলা বাজার নীতি মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসে বা ইনফ্লেশনটা কিভাবে নিয়ন্ত্রণে আসে? খোলা বাজার কার্যক্রম হলো এমন একটা কার্যক্রম যখন সরকার বাজারে উন্মুক্তভাবে বা ওপেন অবস্থায় যখন মানুষের কাছে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে টাকা নিয়ে আসে।
মুদ্রাস্ফীতি মানেটা কি? প্রচুর পরিমাণ অর্থের আগমন মানুষের কাছে, এটাই তো মুদ্রাস্ফীতি। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ মানুষ যেই পণ্যটা আগে 10 টাকা দিয়ে কিনতে পারতো সেই পণ্যটা সে এখন 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ তাকে একই পণ্যের জন্য 20 টাকা বেশি দিতে হচ্ছে পূর্বের তুলনায়। তাহলে তার কাছে অনেক পরিমাণ টাকা আছে, যেহেতু পণ্য কম কিন্তু টাকা বেশি দিতে, তাহলে বেশি পরিমাণ টাকা আছে। সরকারের কাজ হলো মানুষের হাত থেকে টাকাগুলো নিয়ে নেওয়া, যেভাবেই হোক মানুষের কাছ থেকে টাকা কমিয়ে আনতে হবে। আর মানুষের হাত থেকে যদি টাকা কমিয়ে আনা যায় তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি বাজারে গিয়ে জিনিসপত্র কম ক্রয় করবে, তাহলে এখানে অটোমেটিক্যালি মুদ্রাস্ফীতিটাও নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য খোলা বাজারে সরকার কি করতে পারে? সঞ্চয়পত্র বিক্রি করে, সঞ্চয়পত্র বিক্রয়, ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড, এইগুলো বিক্রয় করতে পারে। অর্থাৎ সরকার বলল কি যে আপনারা সঞ্চয়পত্র কিনেন, তার বিপরীতে টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে, আপনারা সঞ্চয়পত্র কিনেন একটা সময়। তবে এক্ষেত্রে সরকার একটা কাজ করে, কিন্তু আজকে সঞ্চয়পত্র আমি সরকারের কাছ থেকে কি করলাম, সঞ্চয়পত্র নিলাম, 10,000 টাকার বিনিময়ে একটা সঞ্চয়পত্র নিলাম এরকম, কিন্তু এর মানে এই না কালকে আবার ইচ্ছে করলে আমি সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলতে পারবো। তাহলে সরকার কিসের উদ্দেশ্যে সঞ্চয়পত্র বিক্রি করছে? উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ। এখন আজকে সরকার আমাদের কাছে সঞ্চয়পত্র বিক্রি করলো, আবার কালকে এটা ভাঙানোর সুযোগ দিয়ে দিল, তাহলে কি কোনোভাবে একদিনের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে? কোনোভাবেই কিন্তু একদিনের মধ্যে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে না। অর্থাৎ এক্ষেত্রে সরকার একটা সময় বেঁধে দেয়। এই সময়টা বেঁধে দেওয়ার কারণেই সঞ্চয়পত্র বিক্রয়, ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড এগুলোর মাধ্যমে মুদ্রাস্ফীতিটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ হয়ে যায়। এটাই হচ্ছে খোলা বাজারের মাধ্যমে কি করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ মানুষের হাত থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা সরকার নিয়ে নিবে, কিন্তু তার জন্য একটা ন্যূনতম সময় দিয়ে দিবে, যেন এই সময়ের আগে কোনোভাবেই মানুষ কি এই যে সঞ্চয়পত্র ক্রয় করছে, ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড ক্রয় করছে, সেটা যেন ভাঙাতে না পারে। এর মানে এই না যে টাকা নষ্ট হয়ে গেল, যে আমি 10,000 টাকা মূল্যের একটা সঞ্চয়পত্র বিক্রি করলাম, 1 বছর পরে সেটা ভাঙাতে পারবো। আমার কিন্তু টাকাটা ঠিকই রয়ে গেছে সরকারের কাছে। সরকারের উদ্দেশ্য হলো আমার হাতে যেন টাকাটা না থাকে, নগদ অর্থটা যেন না থাকে, এবং আমি যেন সেটা বাজারে গিয়ে না ছাড়তে পারি। যত বেশি টাকা বাজারে চলে আসবে তত বেশি মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি ঘটবে। আর এই মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি ব্যবস্থাগুলো করে থাকে। আরো অনেক ধরনের কার্যক্রম আছে, দুইটা ইম্পর্টেন্ট তাই আমি দুইটা পড়িয়ে দিলাম। এখন আসো বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রভাবটা কি। বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রভাবটা হলো, উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতির প্রভাব একরকম পড়ে, আর উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাস্ফীতির প্রভাব অন্যরকম পড়ে। কারণ উন্নত দেশগুলোতে মানুষের জীবনযাত্রার মান কিন্তু অন্যরকম থাকে, আর উন্নয়নশীল দেশগুলোতে মানুষের জীবনযাত্রার মান অন্যরকম থাকে। এই দুইটা লেভেলকে চিন্তা করেই কিন্তু মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণও দুই রকম। আমেরিকাতে যখন মুদ্রাস্ফীতি ঘটবে তখন কিন্তু আমাদের দেশের মতো না, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা কিনা একটা নিম্নতম অবস্থাতেই সব সময় তাদের জীবনযাত্রাটা মেনটেন করে যাচ্ছে, কিন্তু আমেরিকাতে কিন্তু ওই রকম না। তাহলে ওই দেশের নিয়ন্ত্রণ করার সিস্টেমটা একরকম, আমাদের দেশে নিয়ন্ত্রণ করার সিস্টেমটা একরকম। অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার সময় নাটকীয়তারও একটা আশ্রয় সরকারকে নিতে হয়। এটাও কিন্তু এক ধরনের নাটকীয়তা। আমরা বুঝতেই পারছি না যে সঞ্চয়পত্র সরকার আমাদের কাছে কেন বিক্রি করছে, আমরা অনেক ক্ষেত্রে জানিই না। অনেক মানুষ মুদ্রাস্ফীতি কি সে বিষয়টাই জানে না, কিন্তু সরকার তো জানে। সরকার সেই উদ্দেশ্যেই আমাদের কাছ থেকে কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সঞ্চয়পত্র বিক্রি করছে। তা সঞ্চয়পত্র বিক্রি, আমরা ইজিলি সঞ্চয়পত্রটা কিনছি, এটাও একটা নাটকীয়তা। আমাদেরকে অনেকটা আমাদের সাথে ড্রামাটিক্যালি সরকার টাকাটাকে তার হাতে নিয়ে নিচ্ছে। আমাদের টাকা আমাদেরই থাকবে, অনেকদিন পরে হয়তো আমরা সেটা ভাঙাতে পারবো যখন দেশের অবস্থা একটা ভালো অবস্থায় চলে আসবে। এখন বাংলাদেশের মধ্যে প্রভাবটা হলো, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঘটলে জীবনযাত্রার উপরে প্রভাব পড়ে, উপর প্রভাব পড়ে, প্রভাব পড়ে। মানুষ, তাছাড়া রাজনৈতিক ভাবেও প্রভাব আছে, তাছাড়া সামাজিক ভাবেও আমাদের মুদ্রাস্ফীতির একটা প্রভাব পড়ে যায়। কারণ একটু আগে যে আমি তোমাদেরকে পেঁয়াজের যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা আমি নিজেকে দিব, আমরা নিজের একদম সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কয়েকদিন আগে পেঁয়াজের যে মূল্যটা বেড়েছিল সেটা কিন্তু শুধু
নর্মাল মুদ্রাস্ফীতি না। এই বিষয়ে আরেকটু ডিটেলসে যাওয়ার জন্য আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। মুদ্রাস্ফীতির কয়েকটা প্রকারভেদের মধ্যে আছে মৃদু মুদ্রাস্ফীতি, তারপরে আছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি কাকে বলে? মৃদু মুদ্রাস্ফীতি হলো সেই মুদ্রাস্ফীতি যে মুদ্রাস্ফীতি বজায় থাকলেও কি দেশের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিছুটা মুদ্রাস্ফীতি সবসময় মানে অল্প একটু মুদ্রাস্ফীতি বজায় থাকা ভালো, কারণ সরকারকেও কিন্তু সরকারের যে কোষাগারটা সেটা মেনটেন করতে হয়। একটা জিনিসের মূল্য যদি 1 টাকা থেকে সরকার তার রাজস্ব খাত এবং তার যে উন্নয়ন খাত সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি বাজেটে এরকম মনে করে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, অর্থাৎ 1 টাকার যে জিনিসটা সেটা আমরা 1.5 টাকা করে এখন থেকে বিক্রি করব, এই আধ পয়সাটা বাড়ার কারণে আমাদের কিন্তু কিনতে খুব একটা সমস্যা হয় না। অথবা 1 টাকার জিনিসটা যদি 1.5 টাকা বা 2 টাকাতেও চলে যায় কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু এই একটুখানি মুদ্রাস্ফীতি বাড়ার কারণে, প্রতিটা জিনিসে 1 টাকা করে বাড়ার কারণে সরকারের কিন্তু কয়েক কোটি টাকার একটা কি তহবিল সরকারি খাতে জমা পড়ে যায়। এই এতটুকু একটু একটু মুদ্রাস্ফীতি যে মানুষ সহনশীল ভাবে মেনে নিতে পারে, সেই মুদ্রাস্ফীতিটাই হলো মৃদু মুদ্রাস্ফীতি। এই ধরনের মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য অবশ্যই মঙ্গলজনক, কারণ এই ধরনের মুদ্রাস্ফীতি সব সময় যদি একটু থাকে তাহলে অর্থনীতি খুব ভালোভাবে সচল থাকতে পারে। এখন আসো উল্লম্ফন মুদ্রাস্ফীতি। যেটা উল্লম্ফন মুদ্রাস্ফীতি হলো প্রাইস লেভেলটা যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সেটাকে বলা হয় উল্লম্ফন। লাফিয়ে লাফিয়ে বাড়ার মানে কি? এই যে কেজি পেঁয়াজের কেজি 30 থেকে হয়ে গেছে 200, এটা তো এক লাফে অনেকটুক। এতটুকু মানুষ কোনোভাবেই সহনশীল পর্যায়ে নিতে পারে না, কারণ গত কয়েক মাসের যে পত্রিকাতে যে রিপোর্ট এসেছে, পেঁয়াজের কেজি যখন বাড়তি ছিল, এখন নেই বর্তমানে, তখন পত্রিকাতে একটা রিপোর্ট আসলো এরকম যে এই যে 200 টাকা কেজি পেঁয়াজ সেটা অনেক কোটিপতিরও খেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, যে অনেক ধনী ব্যক্তিরও এত দামে পেঁয়াজ কিনে খেতে কষ্ট হয়। অর্থাৎ তার মানে বোঝাই যায় এটা নিম্নমানের, যারা নিম্নমানের জীবনযাত্রায় অভ্যস্ত তাদের উপরে কতটা প্রভাব ফেলেছে এই ধরনের মুদ্রাস্ফীতি। এটাকে বলা হচ্ছে, এটা মুদ্রাস্ফীতি না, এটাকে বলা হয় মুদ্রা কি একদম মুদ্রাস্ফীতির একটা বিস্ফোরণ বলা যায়। এই বিস্ফোরণটা বলা যায় অতি মাত্রায় মুদ্রাস্ফীতি যেটাকে বলা হয়, এটা হলো সেই মুদ্রাস্ফীতি। তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনীতিতে কিছু কিছু মুদ্রাস্ফীতি যদি অল্প একটু পরিমাণে মুদ্রাস্ফীতি বজায় থাকে তবে সেটা অর্থনীতির জন্য মঙ্গলজনক, এবং যদি মুদ্রাস্ফীতির পরিমাণ সহনশীল পর্যায়ে বেশি চলে যায় সেটা অর্থনীতির জন্য অমঙ্গলজনক। এখন আজকে তোমাদের সাথে আমার এতটুকুই ছিল পড়াশোনা। আমি অনেকটুকু ডিটেলসে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। প্রথমে আমি সিরিয়ালি লিখে দিলাম কি কি পড়াবো। আজকে কি পড়ালাম সেটা আবার আমি বলে দিচ্ছি। বেকারত্ব, তারপরে পড়ালো হলো ভারসাম্য বেকারত্ব, ভারসাম্য বেকারত্বের পরে বেকারত্বের ধরনটা পড়ানো হলো, তারপরে বেকারত্বের স্বাভাবিক হার। আর বেকারত্বের স্বাভাবিক হার পড়াতে গিয়ে স্বাভাবিক বেকারত্বটা কি, ন্যায়রূপ জিনিসটা কি, এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝানো হলো। তারপরে আমরা পূর্ণ নিয়োগটা পড়লাম, পূর্ণ নিয়োগের সাথে মিলিয়ে আমরা আবার কি পড়লাম, এখানে মুদ্রাস্ফীতি সম্বন্ধেও খুব ভালোভাবে ধারণা আমরা দিয়ে দিলাম। আশা করি এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের যে পঞ্চম অধ্যায়টা অর্থাৎ শ্রম ও উৎপাদনশীলতার যে অধ্যায়টা ছিল তোমরা যারা সমাজকর্ম বিভাগে, আশা করবো যে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। খুঁটিনাটি যা ছিল প্রত্যেকটা বিষয় এখানে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও এই ক্লাসের সম্বন্ধে যদি কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, যে কোনো ধরনের সমস্যা, অথবা পূর্বের ক্লাস অর্থাৎ প্রথম অংশে যে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকলেও তোমরা সেটা প্রশ্ন করতে পারো। কলেজের পেজ আছে সেখানে প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সেও লিখে দিতে পারো, অথবা আমার নাম্বার দেওয়া থাকে, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমেও বিষয়গুলো জেনে নিতে পারো। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলছি, যেহেতু একটা মেয়ের রিকোয়েস্টে, একজন স্টুডেন্টের রিকোয়েস্টেই আমি এই অধ্যায়টা শুরু করেছি, তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের রেসপন্স ক্লাসের মধ্যে আছে। এই ভার্চুয়াল ক্লাসের রেসপন্স যত বেশি বাড়বে তোমাদেরই কিন্তু উপকার হবে, কারণ আমরা কেউই জানি না এই অবস্থা কখন ঠিক হবে বা আমরা কখন কন্টিনিউ করতে পারবো আমাদের ক্লাসগুলো কলেজে। তাই যতদিন না সম্ভব হচ্ছে আমরা এইভাবেই ক্লাস করে যাব। তাহলে তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর অন্যান্য যে কোনো চ্যাপ্টার যেটা স্টেপ বাই স্টেপ পড়ালে তোমাদের ভালো হবে, তোমাদের কাছ থেকেই আবার সাজেশনটা নিতে চাচ্ছি। যে কোনো নতুন অধ্যায় আমরা শুরু করার আগে তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে যে ম্যাডাম এইটা পড়ান, তাহলে আমি অবশ্যই ওইটা পড়াবো, না হলে নিজের মতো করে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এই যে কোনো ধরনের সমস্যায় তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবে এবং সমস্যার সমাধানগুলো করে নেবে, এবং সর্বদা কলেজের পাশে থাকবে এবং কলেজকে নিয়ে কলেজের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে।
শুধুমাত্র অর্থনীতি নয়, অন্যান্য বিষয়ের যে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, যে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে মনোযোগ দিয়ে দেখবে এবং সেই মতো পরীক্ষার জন্য বাড়িতে বসে একটা প্রস্তুতি নিয়ে নাও এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।